প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনী। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। এদিকে ইয়েমেনে হুতি সমর্থিত যে সরকার, তারা বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকা বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের পরিণতি খারাপ হতে পারে। একই সাথে ইয়েমেনের হুতিরা এই ঘোষণা দিয়েছে, এই সমস্ত ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলের যে প্রতিরোধ অক্ষ আছে, এই প্রতিরোধ অক্ষের যে কোনো দেশের উপরে হামলা হলে তা পুরো প্রতিরোধ অক্ষের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে চীন কিন্তু হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের এই ক্রাইসিসের কারণে তারা এই মুহূর্তে আর হিলিয়াম রপ্তানি করবে না। তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি কিন্তু একটা আশঙ্কার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা যিনি সাইয়েদ মোস্তফা খামেনি, তিনি বলেছেন ইরানি জাতি সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের বদলা বা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের জাতির দাবি এবং এই দাবি বা এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তিনি বিবৃতিতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে যারা শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি এরপরেই বলেছেন যে এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে, তা আমরা থাকি আর না থাকি, এটা যেহেতু জাতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়েছেন, গতকাল মানে 10ই জুলাই তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় বা তাকে হত্যা করে, তাহলে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলেছেন তার কিছু পরেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো, প্রতিশোধের ঘোষণা এলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, মোস্তফা খামেনি তার বাবার শাহাদাতের পর এই সর্বপ্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। তিনি কিন্তু এখনো জনসমক্ষে আসেননি। আমরা এর আগেও বলেছি যে ইরানের যে বিশাল বিরাট জনসংখ্যা যারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু এই যে আমেরিকার সাথে ইরানের যে আলোচনা চলছে, চুক্তির চেষ্টা চলছে, এই সমস্ত বিরোধিতা করেছেন। তারা বলছেন যে যারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে, তা না করে প্রতিশোধ না নিয়ে এই সরকার কেন আমেরিকা বা তাদের সাথে আলাপ আলোচনা করছে, চুক্তির চেষ্টা করছে, মীমাংসার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে? কেন এগুলো করবে? তাদের দাবি হচ্ছে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তো এই হুমকি দিয়েছে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। তার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানিরা পরিকল্পনা করছে। তবে আমেরিকার যে সমস্ত গোয়েন্দা সংস্থা তারা বলছে যে আমাদের কাছে এই রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ইরানিরা হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ, ইরানিরা যে কথা বলছে যে তারা প্রতিশোধ দেবে তাদের সর্বোচ্চ নেতার হত্যার, সেই কথা কমন এবং সেটা প্রকাশ্যেই বলছে তারা, সেই কথা আমরা এমনিতেই জানি। কিন্তু গোয়েন্দা তথ্য এমন নেই যে সুনির্দিষ্ট কোনো তথ্য যে
যার ভিত্তিতে বলা যাবে অমুক ব্যক্তি বা অমুক দল বা অমুক অমুক লোকজন বিশেষ গোপন স্থানে এই পরিকল্পনা করেছে, এইভাবে বাস্তবায়ন করবে তাদের প্রতিশোধের এজেন্ডা, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে ইসরায়েল এবং আমেরিকার ভিতরে এই ব্যাপারে গ্যাপ আছে, বোঝা গেল। এই জায়গা থেকে অনেকে বলছেন যে নেতানিয়াহু বা ইসরায়েল আসলে আমেরিকাকে বিশেষ কোনো গোয়েন্দা তথ্য দিল, নাকি যে কথা বলছে সেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরো বেশি শক্ত পদক্ষেপ নেওয়া বা ইরানের বিরুদ্ধে আরো বড় হামলা চালানোর উস্কানি দিল, সেই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন শুধু আমি তুলছি না বা আমাদের মতো আরো 2-5-10 জন তুলছে না, খোদ আমেরিকার বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা এবং যারা সমালোচক বা এরকম আলোচনা করেন পত্রপত্রিকার সাংবাদিকতার সাথে জড়িত, তারাও প্রশ্ন তুলছেন যে ইসরায়েল আসলে কি চাইছে। ইসরায়েল এখানে আমেরিকাকে তথ্য দিয়ে সাহায্য করলো, নাকি ইরানের বিরুদ্ধে আরো বড় রকমের হামলায় জড়িত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিল। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকম উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা, এবং এখন উত্তেজনার সবচেয়ে বড় যে দুটো টপিক, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধের প্রশ্ন, আর একটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে বা ইরানের নিয়ন্ত্রণে আদৌ থাকবে কিনা, নাকি একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এই বিষয়টা। যখন এই দুটো বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, হুমকি পাল্টা হুমকির প্রশ্ন, এবং ইরান যখন বলছে যে করেই হোক, যদি প্রয়োজনে যুদ্ধ করেও হয়, তাহলেও আমরা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখবো। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে দাঁড়াচ্ছে যে ইরান কোনো মতেই ছাড়বে না হরমুজ প্রণালীর কন্ট্রোল, এবং আমেরিকা হয়তো সেটা মানতে চাইবে না। তাহলে দুই পক্ষের ভেতরে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন পরিস্থিতি, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ওমান সফরে গেছেন আজকে 11 জুলাই। এই সফরে গিয়ে তিনি ওমানের সাথে মূলত আলোচনা করছেন কিভাবে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায়িত্ব তারা দুই দেশ মিলে পালন করতে পারে। অর্থাৎ আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার না করে বরং ওমান এবং ইরান কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে তার আলোচনা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বটে। এদিকে মধ্যপ্রাচ্যের এইরকম ডামাডোল, সংকট, উত্তেজনা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ যখন চলছে, তখন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকার, যেটা সানা ভিত্তিক যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে এবং সেই সমস্ত দেশ থেকে আমেরিকা যে সমস্ত প্রতিরোধ অক্ষের দেশ বা শক্তির উপরে হামলা চালাচ্ছে, যারা আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, তাদের জন্য পরিণতি খারাপ হতে পারে। ইয়েমেনের সানা ভিত্তিক সরকার একদম সুস্পষ্ট করে বলেছে, যদি এই সমস্ত দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ অক্ষের ওপরে আমেরিকাকে হামলা চালানোর সুযোগ দেয়, তাহলে এই প্রতিরোধ অক্ষ পাল্টা হামলা চালাতে পারে এই সমস্ত দেশগুলোর উপরে বা মার্কিন ঘাঁটিগুলোর উপরে, এবং এক্ষেত্রে একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিরোধ অক্ষের যে কোনো পক্ষ নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সানা ভিত্তিক সরকার, সেটা হচ্ছে যে এই যে প্রতিরোধ অক্ষের যে শক্তিগুলো এখানে যুক্ত আছে, এর যে কোনো একটা শক্তি বা যে কোনো একটা পক্ষের উপর হামলাকে প্রতিরোধক্ষ একেবারে পুরো প্রতিরোধক্ষের উপরে হামলা বলে ধরে দেবে এবং এর বিরুদ্ধে কঠিন এবং কার্যকর জবাব দেবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সানা ভিত্তিক যে সরকার রয়েছে, তাদের পক্ষ থেকে এই কথা যখন বলা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে ইয়েমেনে বড় রকমের নতুন সংঘাতের, যুদ্ধের আশঙ্কা আছে, এবং সেই যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ঘাঁটি আমেরিকাকে যদি ব্যবহার করতে দেয়, তাহলে পরিস্থিতি কি হবে সেই ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই সমস্ত দেশ এবং সেই সমস্ত দেশের সরকারকে সানাভিত্তিক ইয়েমেনের সরকার সতর্ক বার্তা দিল। এখন এই সমস্ত দেশ বা মার্কিন ঘাঁটি তারা কে কিভাবে বার্তাটা নেবে সেটা তাদের ব্যাপার। তবে মনে হচ্ছে নতুন করে সংঘাতে ইয়েমেন আরো অ্যাক্টিভলি এবং আরো বেশি ওয়াইড রেঞ্জে দায়িত্ব পালন করবে, অর্থাৎ ইরানের পক্ষ হয়ে
যুদ্ধ করার সম্ভাবনা তৈরি হলো এই ঘোষণার ভেতর দিয়ে। আমরা কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ আছে তাতে 19টি ঘাঁটি এবং স্থাপনা, মার্কিন সামরিক স্থাপনা আছে বলে মোটামুটি তথ্য। ফলে এই সমস্ত সব ঘাঁটি এখন প্রতিরোধ লক্ষ্যের বৈধ টার্গেটে পরিণত হবে বলে মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ পর্যায়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চীন আন্তর্জাতিক বাজারে হিলিয়াম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ চীন থেকে এখন হিলিয়াম গ্যাস রপ্তানি করা যাবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কাস্টমস প্রশাসন এই দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই যে চীনের পক্ষ থেকে হিলিয়াম রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হলো কেন? চীন বলছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে হিলিয়াম সরবরাহের উপরে একটা চাপ পড়েছে। কারণ যে সমস্ত দেশ হিলিয়াম আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে তার ভিতরে কাতার একটা। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষের কারণে কাতার থেকে যেমন তেল, গ্যাস রপ্তানি করা মুশকিল হচ্ছে, তেমনি হিলিয়াম রপ্তানি করাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় চীন দেখছে যে তার প্রচুর পরিমাণে শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস প্রয়োজন হয়। এখন যদি এই পরিস্থিতিতে হিলিয়াম গ্যাস রপ্তানি অব্যাহত রাখে আর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যদি আরো বড় কোনো সংঘাত যুদ্ধ শুরু হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে হিলিয়াম সরবরাহ সংকটের মধ্যে পড়বে এবং চীন হয়তো সরবরাহ ঠিকমতো নাও পেতে পারে। আবার এই মুহূর্তে চীনের সাথে আমেরিকার কিন্তু বিরাট বাণিজ্য যুদ্ধ চলছে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গতকালকে যে চীন যদি ইরানের কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখে তাহলে চীনের উপরে 100% ট্যাক্স বা শুল্ক আরোপ করা হবে। চীন বলেছে 100% কেন, তোমরা 200% বা যত খুশি ট্যাক্স আরোপ করতে পারো, কিন্তু আমরা ইরান থেকে তেল নেওয়া বন্ধ করবো না। এটা আমাদের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত। আমরা আমাদের সিদ্ধান্ত নেব, আমরা কার কাছ থেকে তেল নেব কার কাছ থেকে নেব না সেটা আমাদের ব্যাপার, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে চীনের সাথে আমেরিকার কিন্তু এই মুহূর্তে আবার নতুন করে প্রচন্ড বাণিজ্য যুদ্ধ শুরু হলো। এই বাণিজ্য যুদ্ধের মধ্যে হিলিয়াম গ্যাসের মতো একটা গুরুত্বপূর্ণ গ্যাস যদি চীন তার জরুরি প্রয়োজনের সময় সরবরাহ না পায় তাহলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই কারণে চীন তার হাতে নিজের যা আছে সেটা স্টক করে তার চাহিদা মেটানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে হিলিয়াম গ্যাস আসলে কি কি কাজে লাগে? হিলিয়াম গ্যাস অনেক কাজে লাগে। এখনকার দুনিয়ায় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর চিপ, যেটা মোবাইল, জাহাজ, বিমান সবকিছুতে এই জিনিসটা লাগে, গাড়িতে লাগে। এই জিনিস তৈরির জন্য এই হিলিয়াম গ্যাস লাগে এবং কারখানা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা লাগে। এরপরে রকেটের যে জ্বালানি ট্যাঙ্কার, সেই জ্বালানি ট্যাঙ্কারের প্রেশার ঠিক রাখার জন্য হিলিয়াম গ্যাস লাগে, অর্থাৎ রকেটে হিলিয়াম গ্যাস লাগে। তার মানে মহাকাশ গবেষণার কর্মকাণ্ডের জন্য হিলিয়াম গ্যাস মাস্ট। এমআরআই মেশিনের সুপার কন্ডাক্টিং যে ম্যাগনেট রয়েছে তার তাপমাত্রা একদম ঠান্ডা রাখার জন্য এই হিলিয়াম গ্যাসের ব্যবহার করা হয়, হিলিয়াম গ্যাস লাগে। ফাইবার অপটিক তৈরি এবং লেজার প্রযুক্তি, যেটা এখানে হিলিয়াম গ্যাস একদম অবধারিত লাগে। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই হিলিয়াম গ্যাসের ব্যবহার রয়েছে, প্রয়োজন হয়। আর ফাইবার অপটিক, এই লেজার প্রযুক্তি, এগুলো তো আপনারা বুঝতে পারেন যে পৃথিবীতে এই মুহূর্তে কত বেশি প্রয়োজন এগুলো। এছাড়া বিশেষ ধরনের ওয়েল্ডিং এবং শিল্প কারখানায় এই হিলিয়াম গ্যাস লাগে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি পৃথিবীতে একমাত্র হিলিয়াম রপ্তানিকারক দেশ? না, চীন বরং অনেক কম রপ্তানি করে। সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকা, এরপরে রয়েছে কানাডা, কাতার, রাশিয়া, আলজেরিয়া, এই সমস্ত দেশ। তো চীন যদি এই হিলিয়াম গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আসলে কি অনেক বড় প্রভাব পড়বে? না, অনেক বড় প্রভাব পড়বে না। এখনকার যে তথ্য সেই তথ্য অনুসারে বলছি যে খুব বড় প্রভাব পড়বে না, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং বড় পরিসরে ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তারা এটা কতদূর কি সাপ্লাই দিতে পারবে, বিশেষ করে কাতার, সেটা একটা ব্যাপার। আমেরিকার কাছ থেকে চীন কতটুকু পাবে সেটা একটা ব্যাপার।
এছাড়া যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন বাড়ছে, তাতে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, আদার আদার অনেক কিছুর জন্য আরও বেশি প্রয়োজন হয়ে পড়ছে। সেক্ষেত্রে যদি নিজেদের চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তারা তো আমেরিকা এবং পাশ্চাত্যের যে দুনিয়া, তাদের সাথে যুদ্ধেও টিকতে পারবে না। এই কারণে চীন নিজের প্রয়োজন মেটানোর জন্য সরবরাহ ঠিক রাখতে এই হিলিয়াম রপ্তানির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে মনে করা হচ্ছে যে ইরান যুদ্ধ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই মূলত চীন এই হিলিয়াম রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। দেখা যাক আগামী 2-5-10 দিনের ভেতরে হয়তো আরও পরিষ্কার হবে যে চীন কেন প্রকৃতপক্ষে হিলিয়াম রপ্তানি বন্ধ করলো, এবং এই চীনের হিলিয়াম রপ্তানি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এই হালকা গ্যাসটি অর্থাৎ হিলিয়ামের দাম কতটুকু বাড়লো, কীরকম কী তার প্রভাব পড়লো, আমরা সব জানতে পাবো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে একটু জানতে চাই যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। আপনাদের কি মনে হয় যে ইরান আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নিতে পারবে? আসসালামু আলাইকুম। ইরানের পাল্টা হামলায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। জর্ডান থেকে শুরু করে ওমান সাগর পর্যন্ত পুরো এলাকায় একের পর এক অ্যাকশন চালাচ্ছে ইরান। টার্গেট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিগুলোকে। ইরানে গতকাল রাতে 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল আমেরিকা। আমেরিকার হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। ইরানের আইআরজিসি হামলা চালিয়ে যাচ্ছে। সবশেষ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা চালাচ্ছে মার্কিন ঘাঁটিগুলোতে। বিস্তারিত জানাবো আজকের লাইভে। চলুন আগে দেখে আসি সর্বশেষ একটি ভিডিও। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে রীতিমতো যুদ্ধ বেঁধে গিয়েছে এবং এই যুদ্ধ এখন আর লোক দেখানো হামলা, পাল্টা হামলা নয়, সিরিয়াস হামলায় পর্যবেসিত হয়েছে। ইরানে গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে ইরানের মিসাইল লঞ্চার স্টেশনগুলো, ইরানের মিসাইলের ডেপো, ইরানের রাডার, ইরানের সামুদ্রিক নজরদারি যোগাযোগ ব্যবস্থাগুলোর উপরে হামলা চালায়। শুধু তাই নয়, ইরানের অনেক ভেতরে বুশেহেরে হামলা চালায়। এই বুশেহেরে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা। সেই হামলার জবাবে কঠিন প্রতিশোধ নিচ্ছে ইরান। এর মধ্যে আড়াল থেকে বেরিয়ে এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দীর্ঘদিন পর এই প্রথম মুজতবা খামেনির ছবি প্রকাশ করেছে ইরান। সেই ছবিতে দেখা যাচ্ছে মুজতবা খামেনি সুস্থ আছেন এবং তিনি ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। মুজতবা খামেনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন, ইরান প্রতিটি শহীদের রক্তের বদলা নেবে, প্রত্যেকটি মাসুম বাচ্চার রক্তের বদলা নেবে, কোনো শত্রুকে ইরান ছেড়ে দেবে না। এবং এটা আমার নয়, এটা ইরানি জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করবে ইরান। এবং তার পরপরই আজকে ইরান তার শক্তিমত্তা দেখাচ্ছে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ইরানি হামলা হয়েছে যেই দেশগুলোতে, আমরা বলছি জর্ডানে হামলা হয়েছে। নতুন করে জর্ডানের আল হাসান বিমান ঘাঁটিতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। এই আল হাসান বিমান ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের MQ-9 রিপার ড্রোনের বহর পরিচালনা করে। অন্যদিকে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান বাহরাইনে মার্কিন নৌ সদর দপ্তর, পঞ্চম নৌবহরের সদর দপ্তর দাউ দাউ করে জ্বলছে দীর্ঘ সময় ধরে। বাহরাইনের হামলায় ইরান আমেরিকান রাডারগুলোকে, আমেরিকার বিভিন্ন যোগাযোগ যন্ত্রপাতির উপর হামলা চালিয়েছে। সেই সাথে আজকে ভয়াবহ হামলা হয়েছে কুয়েতে।
কুয়েতের বিরুদ্ধে যে হামলা হয়েছে তাতে কুয়েতে নিযুক্ত আমেরিকার যে পেট্রিয়ট মিসাইল সেগুলোকেই টার্গেট করেছে ইরান, এবং এবং কুয়েতে আমেরিকান রাডার, আমেরিকান গোলাবারুদের ডিপোগুলোকে উড়িয়ে দিয়েছে ইরান। শুধু তাই নয়, হামলা হয়েছে ওমানে, হামলা হয়েছে কাতারে। আজকে কাতারে দফায় দফায় ইরান হামলা চালিয়েছে। কাতারের আল উবেইদ সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকার ফাইটার জেটগুলোকে রিপেয়ার করা হয়, সংস্কার করা হয়, সেখানে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে বিপুল পরিমাণ পেট্রিয়ট মিসাইল ছুড়েছে আমেরিকার বিমান বাহিনী। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কারা দেখছেন কমেন্টে জানাতে পারেন। এখন পর্যন্ত আমেরিকার সাথে হামলায় ইসরায়েল যোগ দিয়েছে কিনা এরকম কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি। ইসরায়েলি মিডিয়াগুলো এই বিষয়ে মুখ খোলেনি। তবে ইসরায়েল বলছে তারা মুখিয়ে আছে ইরানে হামলা করার জন্য। আজকের এই হামলার সূত্রপাত কিভাবে? এই হামলার সূত্রপাত হরমুজ প্রণালী থেকে। হরমুজ প্রণালী দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ ইরানের নির্দেশ লঙ্ঘন করে ইরানের নির্দেশিত পথের বাইরে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বারবার সতর্ক করেছে জাহাজটিকে, কথা শুনেনি। ওমান ওমান থেকে 9 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটিকে সতর্ক করায় যখন কথা শুনছিল না, তখন অ্যাকশন নিয়েছে ইরান। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। জাহাজের নাবিক এবং ক্রুরা কোনো রকমে লাইফ বোটে করে ওমানে গিয়ে পৌঁছেছে, এবং এই জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই ইরানের বিরুদ্ধে হামলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটি একটি নয়, আরেকটি জাহাজেও ইরান হামলা চালিয়েছে। অন্তত 2টি জাহাজে হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে ইরান। তার চেয়েও বড় কথা, ইরান আবারও হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে আর কোনো কাকপক্ষী যাবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের অর্থনীতির উপর আবারও একটা নতুন চাপ আসতে যাচ্ছে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে তুর্কিপিডিয়ার দর্শক মিলাক বলছিলেন যে আমেরিকায় আবারও তেলের দাম বেড়ে যাচ্ছে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমেরিকা থেকে যে দর্শকরা দেখছেন কমেন্টে জানাতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের গ্যালনের দাম আবারও বাড়ছে কিনা। প্রিয় দর্শক, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখানো হয়েছে ইরানের বিরুদ্ধে কিভাবে তাদের ফাইটার জেটগুলো হামলা করতে যাচ্ছে। সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে আবারও একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে পাকিস্তান এবং তুরস্ক নতুন করে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল এবং প্রথম 2 দফার যুদ্ধের পর যুদ্ধটিকে বন্ধ করেছিল, কিন্তু আজকের আবার এইভাবে আক্রমণকে নির্দেশ করছে যে আমেরিকা আসলে শান্তি চায় কিনা। তৃতীয় দফায় এই আক্রমণের পেছনে যদি বলা হয় ইরান হামলা করেছে হরমুজ প্রণালীতে, কিন্তু এই সাইপ্রাসের জাহাজ কার নির্দেশে, কার আদেশে হরমুজ প্রণালীতে যেই জলপথ দিয়ে জাহাজ চলাচলের চুক্তি হয়েছে সেদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে গিয়েছে? নিশ্চয়ই তার পেছনে কোনো শক্তিশালী দেশ রয়েছে, যারা বারবার হরমুজ প্রণালীতে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা চুক্তি লঙ্ঘন করছে। তবে হরমুজ প্রণালীর বিষয়ে এক চুল ছাড় দেবে না ইরান, সেই কথা ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এবং ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ নতুন একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, দ্য ইরা অফ ওয়ান সাইডেড ডিল ইজ ওভার, উই টোল্ড ইউ
কিপ ইউর ওয়ার্ড অর পে দ্য প্রাইস, রিয়েলিটি ইজ নকিং। তিনি বলেছেন একতরফা ভাবে একটা সমঝোতা, একটা চুক্তি চাপিয়ে দিবেন, সেই যুগ শেষ হয়ে গিয়েছে, সেই যুগ শেষ। আমরা আপনাদেরকে বলেছি, যেই সমঝোতার কথা দিয়েছেন কথা রাখুন, যদি কথা না রাখেন তাহলে মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান এবং বাস্তবতা কি টের পাবেন। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগেই হরমুজ প্রণালীতে ২-৩ দফায় আমেরিকা ইরান হামলার কারণে জাহাজ চলাচল অনেকটা কমে গিয়েছিল। এখন ইরান পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয়ায় সারা বিশ্বে আবারও জ্বালানি সংকট ছড়িয়ে পড়বে। এদিকে কাতার ঘোষণা দিয়েছিল তারা পুরো আহ, নতুন করে পূর্ণ শক্তি দিয়ে এলএনজি সাপ্লাই শুরু করবে এবং তারা শুরু করেছিল, কিন্তু আমেরিকা ইরানের এই পাল্টাপাল্টি হামলায় কাতার এলএনজি সাপ্লাই এবং প্রোডাকশন এন্ড সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তারা তাদের এলএনজি প্লান্টগুলোর কোনো ক্ষতি চাইছে না। কাতার এলএনজি বন্ধ করে দিলে গ্যাস দ্বারা পরিচালিত ইউরোপ এবং বাংলাদেশ সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, এই যুদ্ধের মধ্যে আরেকটি দুঃসংবাদ দিচ্ছি। সেই দুঃসংবাদ হলো, আজকে কাতারের আমির শেখ তামিমের বাবা এবং সাবেক আমির আহ, শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ হামাদ বিন খলিফা বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের আমির ছিলেন এবং মুসলিম বিশ্বের এক অবিসংবাদিত নেতা, এক ভিশনারি নেতাকে আমরা আজকে হারিয়েছি। কাতারের মতো ছোট্ট একটি দ্বীপকে তিনি করেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত করেছিলেন। কাতারের যে ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে সারা বিশ্বে রপ্তানি করে কাতারকে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত করেছিলেন। এবং কাতারের এই উদ্বৃত্ত টাকা কাতার সভারেন ফান্ডের মাধ্যমে বিশ্বের বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করে ব্যাপক আয় ইনকামের ব্যবস্থা করেছিলেন এবং কাতারের সাধারণ মানুষের জীবনকে সহজ করার জন্য অসংখ্য উদ্যোগ নিয়েছেন। তবে শেখ হামাদ বিন খলিফা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবেন মজলুম মানুষের একজন বন্ধু হিসেবে। তিনি একমাত্র আরব রাজা যিনি সাম্প্রতিক সময়ে সরাসরি গাজায় প্রবেশ করেছিলেন, গাজায় গিয়েছিলেন এবং গাজার বাড়িঘর হারা, সর্বহারা মানুষের জন্য তিনি কয়েকটি বিল্ডিং বানাননি, তিনি একটি আস্ত শহর বানিয়েছিলেন, হামাদ সিটি, কাতার হামাদ সিটি, যেটাকে এই যুদ্ধে ইসরায়েল গুড়িয়ে দিয়েছে। প্রায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তিনি কাতারের পক্ষ থেকে নতুন করে পুনর্গঠন করেছিলেন গাজাকে। শুধু তাই নয়, গাজার হামাসের পুরো সরকারি বাহিনী, পুলিশ, সরকারি প্রশাসন, তাদের কারো যখন বেতন দিতে পারছে না, তাদের মাসিক বেতনটা দিয়েছিলেন এই কাতারের আমির। কাতারের পক্ষ থেকে ফিলিস্তিনি সরকারের সকল কর্মচারীদের বেতন দেওয়া হতো। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের বিদ্যুৎ যখন বন্ধ করে দিয়েছিল ইসরায়েল, তখন তিনি পুরো ফিলিস্তিনের বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। ফিলিস্তিনিদের জন্য তেল পাঠিয়েছেন, গ্যাস পাঠিয়েছেন, যেই গ্যাসে তেলে ফিলিস্তিনের চুলা জ্বলেছে। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই নেতার। সরাসরি আমেরিকার সাথে কোনো বিরোধে না যেয়ে বরং আমেরিকাকে কনভিন্স করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও এতটা করেনি যতটা করেছে কাতারের আমির। এবং তিনি স্বেচ্ছায় নিজের সন্তানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। আরব বিশ্বে বিরল এক লিডার হামাদ বিন খলিফা এবং আল জাজিরা চ্যানেলের প্রতিষ্ঠাতাও তিনি, যার কারণে সারা বিশ্বের মুসলমানরা পশ্চিমা মিডিয়ার বিপরীতে একটা নতুন মিডিয়া দেখতে পেরেছে, যে মিডিয়া মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, ইরানের অ্যাকশন চলছে এখন পর্যন্ত। আমেরিকার হামলার জবাবে ইরান কতদূর পর্যন্ত আগায় সেটা দেখার বিষয়। তবে এই হামলায় একটা বিষয় এখনো মিসিং রয়েছে। সেই মিসিংটি হলো, ইরান কি এবার ইসরায়েলে হামলা করতে পারে?
ইরানের পক্ষ থেকে গত সপ্তাহে ঘোষণা দেয়া হয়েছিল, যদি আরেকবার ইরানে হামলা হয় তাহলে ইরান তার জবাবে শুধু মার্কিন ঘাঁটিতে হামলা করবে না, ইরান তার জবাবে ইসরায়েলেও হামলা করবে। এই মুহূর্তে ইরানের কি উচিত ইসরায়েলকেও একটা জবাব দেয়া, নাকি আবার আলোচনায় বসা উচিত, যুদ্ধটাকে বন্ধ করা উচিত?